বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। সেনা সরকারের বিরোধিতা দায়ে লন্ডনে মিয়ানমারের রাষ্ট্রদূতকে দূতাবাস থেকে বের করে দেওয়া হয়েছে। বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্ট। একে অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এটির ইম্প্যাক্টের ক্ষেত্রে যে রোগীর সংখ্যা বেড়ে যাবে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার একটি আশঙ্কা থাকবে এবং টিকা দেওয়ার মধ্য দিয়ে আমরা জনসাধারণকে করোনা প্রতিরোধী করার যে উদ্যোগটি গ্রহণ করেছি সেই জায়গাটাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতে করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। শুনবেন সে সম্পর্কে। রয়েছে খেলা আর সোশ্যাল মিডিয়ার খবর। এইসব কিছু এবং আরও নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ শর্টআপ ছাড়াও প্রচারিত হচ্ছে এফএম তরঙ্গে বাংলাদেশের প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। প্রবাহের আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাসুদ হাসান খান। একটু আগে যেমনটা বলছিলাম যে লন্ডনে মিয়ানমারের বরখাস্ত হওয়া রাষ্ট্রদূত ব্রিটিশ সরকারকে অনুরোধ করেছেন তারা যেন তার জায়গায় অন্য কাউকে স্বীকৃতি না দেন। সামরিক সরকারের বিরোধিতার দায়ে রাষ্ট্রদূত চিও ঝা মেংকে দূতাবাস থেকে বের করে দেওয়া হয়েছে এবং গত রাত তিনি দূতাবাসের বাইরে গাড়িতে বসে কাটিয়েছেন। এ নিয়ে আরও শুনুন মানসী বড়ুয়ার কাছে। সামরিক অভ্যুত্থান হলে কূটনীতিকরা একটা দ্বিধার মধ্যে পড়েন। যিনি নিয়োগ করেছেন তারা কি তার প্রতি অনুগত থাকবেন নাকি যারা ক্ষমতা দখল করেছে তাদের কাজকে সমর্থন করবেন। মিয়ানমারের রাষ্ট্রদূত চিও ঝা মেংয়ের হয়েছে সেই সমস্যা। তাকে নিয়োগ করেন অং সান সুচি। গত মাসে রাষ্ট্রদূত মিস সুচির মুক্তি চেয়ে বক্তব্য রাখার পর সামরিক সরকার তাকে দেশে ফিরে আসার নির্দেশ দেয়, কিন্তু তিনি সেটা না মানায় লন্ডনে মিয়ানমার দূতাবাসের সামরিক অ্যাটাশে গতকাল থেকে রাষ্ট্রদূতকে আর দূতাবাসে ঢুকতে দিচ্ছেন না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব ওই কূটনীতিকের সাহসের প্রশংসা করলেও পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা জানিয়েছেন মিয়ানমার সরকারের কাছ থেকে রাষ্ট্রদূতের অপসারণের ওপর একটি নোটিশ তারা পেয়েছেন এবং কূটনৈতিক নিয়ম অনুযায়ী তাদের এটা মেনে নিতেই হচ্ছে। মানসী বড়ুয়া। ভারতে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ বা সংক্রমণের দ্বিতীয় আঘাতের মধ্যেই আজ সেদেশে ১৬ লক্ষেরও বেশি নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছেন, যা ভারতে একটি নতুন রেকর্ড। গত ২৪ ঘন্টায় মারাও গেছেন প্রায় ৭০০-র কাছাকাছি এবং পরিস্থিতি সামাল দিতে সরকার কার্যত হিমশিম খাচ্ছে। মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন রাজ্যে টিকার সংকট দেখা দিয়েছে এবং অনেকগুলো ভ্যাকসিনেশন সেন্টারও বন্ধ করে দিতে হয়েছে। এই ক্রমবর্ধমান সংকটের জন্য সরকার কোভিড বিধি মানার ক্ষেত্রে মানুষের শৈথিল্যকেই দায়ী করছে। দিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। ভারতে গত বছর করোনা মহামারীর প্রথম আঘাতেও কখনো দৈনিক শনাক্ত নতুন রোগীর সংখ্যা ১ লক্ষ ছাড়ায়নি, অথচ চলতি সপ্তাহে ৪ দিনের মধ্যে ৩ দিনই লক্ষাধিক নতুন রোগী শনাক্ত হয়েছেন। আজ সকালে সেই পরিসংখ্যান ১,২৭,০০০ গিয়ে ঠেকেছে। সেকেন্ড ওয়েভ ভারতেও আঘাত হানবে, বিশেষজ্ঞরা অনেক আগেই তা নিয়ে সতর্ক করে দিলেও যে গতিতে ও যে হারে সংক্রমণ বাড়ছে তা ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে রীতিমতো অপ্রস্তুত করে দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বিভিন্ন রাজ্যের সঙ্গে জরুরি বৈঠকে অবশ্য দাবি করেছেন প্যান্ডেমিক ফ্যাটিগ বা মহামারীজনিত ক্লান্তিতে সাধারণ মানুষ সেভাবে কোভিড প্রোটোকল মানছেন না বলেই আজ এই পরিণতি। पिछले 1 साल का जो अनुभव है कि कोविड के खिलाफ जो लड़ाई है ये कोई बहुत बड़ी रॉकेट साइंस नहीं है, बहुत बड़ी बड़ी चीजें इसके लिए करने की भी जरूरत नहीं है। তিনি মন্তব্য করেন, আমাদের গত ১ বছরের অভিজ্ঞতা বলছে কোভিডের বিরুদ্ধে লড়াইটা কিন্তু কোনো রকেট সায়েন্স নয়। খুব বড় বড় জিনিস করার কোনো দরকার নেই, বরং মাস্ক পরা, হাত ধোয়া, অন্তত ২ গজের দূরত্ব রেখে সোশ্যাল ডিস্টেন্সিং করা এগুলোই যথেষ্ট। তার উপর ভ্যাকসিনও তো এখন এসে গেছে, কিন্তু এগুলো মানুষ এখন আবার ভুলে যাচ্ছে। তাদেরকে মনে করিয়ে দেওয়া এবং সেগুলো পালনে বাধ্য করা, এটাই এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। रिमाइंड कराने के बाद सख्ती से इसको फॉलो कराना, ये शायद आज हमारे सबके लिए समय की बहुत बड़ी आवश्यकता हो गई। ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণের মধ্যেই ভারতে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ভ্যাকসিন সংকট। দেশের সবচেয়ে শোচনীয় দশা মহারাষ্ট্রে। সে রাজ্যে রোজ ৫০ থেকে ৬০,০০০ নতুন কেসের সন্ধান মিলছে, অথচ সেখানেই পর্যাপ্ত পরিমাণ টিকা নেই বলে রাজ্য সরকারের অভিযোগ। গত ২৪ ঘণ্টায় নভি মুম্বাই, সাতারা, পারভেল, পুনে সহ বিভিন্ন জায়গায় টিকার অভাবে শতাধিক ভ্যাকসিনেশন সেন্টার বন্ধ করে দিতে হয়েছে বলেও তারা জানাচ্ছে।
যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি টিকার যোগান স্বাভাবিক, সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালা প্রকাশ্যেই স্বীকার করেছেন টিকার উৎপাদন নিয়ে তারা খুবই চাপের মুখে আছেন। এদিকে বাংলাদেশে করোনার দ্বিতীয় ধাক্কায় যেমন দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টকেই সবচেয়ে প্রিভ্যালেন্ট বলে বলা হচ্ছে, ভারতে কিন্তু সেরকম নির্দিষ্ট কোনো ভ্যারিয়েন্টকে বিশেষজ্ঞরা চিহ্নিত করছেন না। I think we still don't have that sufficient evidence to say that it is variants that are causing problem. ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের অন্যতম শীর্ষ বিজ্ঞানী ডক্টর রমন গঙ্গাখেরকারের কথায়, নতুন ভ্যারিয়েন্টগুলোকে দায়ী করার মতো যথেষ্ট প্রমাণ কিন্তু আমাদের হাতে নেই। আমি বলছি না ভারতে ওগুলোর কোনো অস্তিত্ব নেই, কিন্তু বাইরের ওই ভ্যারিয়েন্টগুলোই এখন প্রধান চ্যালেঞ্জ এমন কোনো সাক্ষ্যও কিন্তু আমরা পাইনি। কোভিড উপযুক্ত আচরণ পালনে ভাঁটা পড়েছে, সেটাই আসল কথা। এই মুহূর্তে অন্তত ভ্যারিয়েন্টগুলো প্রধান সমস্যা নয়। We need to blame the COVID appropriate behaviors adherence rather than variants at this juncture. আমেরিকার ইউনিভার্সিটি অফ মিশিগানে এপিডেমিওলজি ও বায়োস্ট্যাটসের অধ্যাপক ভ্রমর মুখার্জি ভারতে মহামারীর প্যাটার্ন নিয়ে গবেষণা করছেন বহুদিন ধরেই। তাঁর মডেলিংও বলছে চলতি এপ্রিল মাসেই ভারতে করোনা সবচেয়ে ভয়ঙ্কর আকার নেবে। It seems like April is the cruelest month, and that's what is making me nervous and anxious. I have to say this rapid increase in the second surge. ডক্টর মুখার্জি জানাচ্ছেন, এপ্রিলে যেভাবে কেস বাড়ছে সেটা খুবই দুশ্চিন্তার। পাশাপাশি এটাও বলবো, দ্বিতীয় ধাক্কায় এই ধরনের হঠাৎ করে কেস বাড়ার ঘটনা আমরা আগে আমেরিকা, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকার মতো বহু দেশেই দেখেছি। এরপরও 5টা ভিন্ন ভিন্ন এপিডেমিওলজিক্যাল মডেল নিয়ে আমরা ভারতের পরিস্থিতি সমীক্ষা করেছি, যা বলছে 1 মাসের মধ্যে ভারতে দৈনিক কেস 1,80,000 থেকে 3 লক্ষে পৌঁছতে পারে। দৈনিক মৃত্যু হতে পারে 1,500 থেকে 2,200। আমাদের এই মডেলিং অবশ্যই ভুল হতে পারে, কিন্তু পরিস্থিতি যে ভয়াবহ তাতে কোনো সন্দেহ নেই। But this is scary. এই গবেষক দলটির মতে এপ্রিলের শেষে বা মে মাসের গোড়ার দিকে মহারাষ্ট্রের পরিস্থিতি উন্নতির দিকে যাবে। তার কিছুদিন পর হাল ফিরতে শুরু করবে বাকি দেশের। এদিকে দেশের ভেতরে সম্পূর্ণ লকডাউন ঠেকিয়ে রাখা হলেও বিদেশে ভারতকে সেকেন্ড ওয়েভের মাশুল দিতে হচ্ছে এর মধ্যেই। নিউজিল্যান্ড সরকার যেমন আজই ভারত থেকে সে দেশে প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। শুভজ্যোতি ঘোষ। বাংলাদেশে শনাক্ত করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট বা ধরনগুলোর মধ্যে এখন 81%ই দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্ট বলে আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে। এই ভ্যারিয়েন্টটি একদিকে খুব দ্রুত ছড়ায়, আর এর তীব্রতাও ভয়াবহ বলে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তার উপর বাংলাদেশে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া হচ্ছে, সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট প্রতিরোধে এই টিকাটি পুরোপুরি কার্যকর নাও হতে পারে বলে জানিয়েছেন তারা। এই পরিস্থিতিতে এই মহামারী মোকাবেলায় সরকার কি কৌশলগত পরিবর্তনের কথা ভাবছে? খোঁজ নিয়েছেন ঢাকায় সংবাদদাতা সঞ্জানা চৌধুরী। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কয়েক হাজার ধরন তৈরি হলেও যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলিয়ান ধরন সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকান ধরনটি বাংলাদেশে খুব শক্তিশালী হয়ে উঠেছে বলে আইসিডিডিআরবির প্রতিবেদনে জানা যায়। ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে করোনা ভাইরাসের যেসব ধরন শনাক্ত হয়েছে তার মধ্যে 81%ই দক্ষিণ আফ্রিকার ধরন। নতুন এই ধরনটি বেশ দ্রুত ছড়ায় এবং রোগের তীব্রতাও বেশি। তাই এখনই যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে বাংলাদেশে সামনের দিনগুলোয় এই ভাইরাসের শনাক্ত ও মৃতের সংখ্যা ক্রমে বাড়তে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি অতি সংক্রমণশীল, দ্রুত ছড়িয়ে যায়। রোগের তীব্রতা যে কনভেনশনাল ভেরিয়েশন দ্বারা বাংলাদেশে সংক্রমিত হচ্ছে তার চেয়ে বেশি এবং মৃত্যুর হারও বেশি। বাংলাদেশে এটির ইম্প্যাক্টের ক্ষেত্রে যে আমাদের আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাবে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার একটি আশঙ্কা থাকবে, এবং টিকা দেওয়ার মধ্য দিয়ে আমরা জনসাধারণকে করোনা প্রতিরোধী করার যে উদ্যোগটি গ্রহণ করেছি সেই জায়গাটাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। নতুন ধরনটি যেহেতু সহজেই এবং দ্রুত ছড়ায়, তাই এর বিরুদ্ধে টিকা যথেষ্ট কার্যকর নাও হতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কেউ যদি আগে একবার করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে তার শরীরে প্রাকৃতিকভাবে ওই রোগের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। কিন্তু এই ইমিউনিটি দক্ষিণ আফ্রিকার ধরনটিকে প্রতিরোধ করতে পারে না বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ। এছাড়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার পূর্ণ ডোজ টিকা দেওয়ার পর শরীরে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে সেটাও নতুন এই ধরনের কাছে হার মানতে পারে বলে জানান তিনি। অর্থাৎ বাংলাদেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকা দেওয়া হচ্ছে সেটার পুরো ডোজ দেওয়ার সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার ধরনটিতে টিকাগ্রহীতারা আক্রান্ত হতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন। সাউথ আফ্রিকান ভেরিয়েন্টের সমস্যা হলো যে যারা আগে আক্রান্ত হয়েছেন তারাও সংক্রমণের সমান ঝুঁকিতে থাকবেন। এমনকি যারা টিকা নিয়েছেন ইভেন 2 ডোজ তারাও
এইটার থেকে শঙ্কামুক্ত থাকবেন না। সব মিলিয়ে আমাদের জন্য এটা অশনি সংকেত বলতে হবে, এবং আমাদের এমন টিকা বেছে নিতে হবে যেটা সাউথ আফ্রিকান ভেরিয়েন্টের বিপক্ষে কার্যকর। কারণ ভেরিয়েন্টটা যদি আমাদের দেশে 80% উপরে বিরাজ করে থাকে তাহলে এটা সমস্যা এখান থেকে চলে যাবে না। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দক্ষিণ আফ্রিকার ধরন প্রতিরোধে পুরোপুরি কার্যকর না হওয়ায় বাংলাদেশ সরকার টিকা দেওয়ার মাধ্যমে মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধী করে তোলার যে উদ্যোগ গ্রহণ করেছে তা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, যা বাংলাদেশকে ঝুঁকির মুখে ফেলতে পারে। এক্ষেত্রে নতুন এই ধরনের বিরুদ্ধে যেসব টিকা বেশি কার্যকর বলে প্রমাণিত সেগুলো সংগ্রহের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, সরকার বিভিন্ন উৎস থেকে অন্য টিকার ব্যাপারে খোঁজ খবর রাখছে। এখন যেহেতু শুধু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা হাতে রয়েছে, তাই সেটারই পূর্ণ ডোজ সম্পন্ন করেই করোনা ভাইরাস নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হবে বলে জানান তিনি। তবে করোনা ভাইরাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার উপরেই গুরুত্ব দিয়েছেন। এগুলোর গবেষণা তো এখনো শেষ হয়নি। এটা যে 100% ইমিউনিটি হবে এটা কিন্তু কখনোই দাবি করা হয়নি। যে আমরা যেটা হাতে আছে সেটা নিয়েই চেষ্টা করছি এটা নিয়ন্ত্রণে। বিভিন্ন সোর্সে খোঁজা হচ্ছে যে অন্য কোথাও পাওয়া গেলে সেখান থেকে ভ্যাকসিন আসবে। এখন আমাদের হাতে তো অন্য টিকা নাই, এখন আমাদের এই টিকা দিয়ে আমরা কার্যক্রম চালাচ্ছি। ভ্যাকসিন পাক বা না পাক, স্বাস্থ্যবিধি অবশ্যই প্রত্যেককেই মেনে চলতে হবে যতদিন না পর্যন্ত কোভিড নির্মূল না হয়। এটা কোনো বিকল্প নাই। করোনা ভাইরাসের নতুন এই ধরন প্রতিরোধে টানা 3 সপ্তাহের কার্যকর লকডাউন এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন, ঢাকা থেকে। বাংলাদেশে করোনা মহামারী মোকাবেলায় আরও কঠোর পদক্ষেপের প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানিয়েছেন একজন মন্ত্রী। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে 7 দিনের লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর বিষয়টিও বিবেচনার মধ্যে রয়েছে বলে সরকারি মহল থেকে জানানো হয়েছে। তবে সরকার আজই ঘোষণা করেছে যে শুক্রবার থেকে দোকানপাট সারাদিন খোলা রাখা যাবে। ওদিকে করোনায় আক্রান্ত হয়ে আজই বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব বিষয়ের দিকে নজর রাখছিলেন সংবাদদাতা সাইয়েদা আক্তার বিবিসি ঢাকা স্টুডিও থেকে। তিনি এখন আমার সঙ্গে সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সাইয়েদা, লকডাউন কঠোর করার ব্যাপারে সরকারের মধ্যে কি ধরনের চিন্তাভাবনা রয়েছে, আপনি কি জানতে পাচ্ছেন? মাসুদ, বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে লকডাউন দেওয়ার পরে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বলেছিলেন যে এই বিধিনিষেধের ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে কোনো প্রভাব পড়ছে কিনা সেটি পর্যালোচনা করার একটি বৈঠক করা হবে 8ই এপ্রিল, অর্থাৎ আজকে। এখন সরকারের জনপ্রশাসন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কথা বলে আমি যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে সংক্রমণ পরিস্থিতি এবং মৃত্যুর হার এবং অন্যান্য পরিস্থিতি পর্যালোচনা করে লকডাউন বাড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বৈঠক হবার কথা রয়েছে আজকে, কিন্তু সেই বৈঠকটি এখনো শুরু হয়নি বলেই আমি জানতে পেরেছি। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তিনি বিবিসি প্রবাহ টিভির সঙ্গে একটি ইন্টারভিউতে বলেছেন যে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে, এখন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাইয়েদা, সরকার একদিকে বলছে আরও কঠোর পদক্ষেপ, প্রধানমন্ত্রীর এই ধরনের একটা ইঙ্গিত আজকে আমরা দেখেছি, অন্যদিকে নানা ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, তাহলে ব্যাপারটা একটু পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না? মাসুদ, আসলেই বিষয়টা কিছুটা কনফিউজিং। মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকেও একটা অনুষ্ঠানে বলেছেন যে করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচানোর জন্য ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে, এবং সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি আজকেই সাংবাদিকদের বলেছেন যে সরকারি নিয়ম মেনে যদি যানবাহন না চালানো হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু উল্টো দিকে যেমনটি আপনিও বলছিলেন যে প্রথমে গণপরিবহন চালু করা হয়েছে, এটি গতকাল চালু করা হয়েছে, এরপর আজ প্রজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে যে আগামীকাল শুক্রবার সকাল থেকে দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। কার্যত ব্যবসায়ী এবং দোকান মালিকদের চাপেই সরকার এই সিদ্ধান্তটি নিয়েছে, কারণ ব্যবসায়ীরা দোকানপাট খোলার জন্য গত কয়েকদিন ধরে মানববন্ধন বিক্ষোভ মিছিল করছিলেন, কোথাও কোথাও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়েছে। আবার সরকারও বলেছে যে তারা অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে চায় না, কিন্তু বিশেষজ্ঞরা গত কয়েকদিন ধরেই বলে আসছেন যে যেভাবে লকডাউন আসলে চলছে তাতে দৃশ্যত সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে, এবং এর ফলাফলও আমরা দেখতে পাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে যেটা দেখা যাচ্ছে যে গত 24 ঘন্টাতেও নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় 7,000 মানুষ, এবং
বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৭৪ জন মানুষ মারা গেছেন গত ২৪ ঘন্টায়। ফলে বোঝাই যাচ্ছে যে সংক্রমণের গতি আসলে বেড়েই চলেছে, সেখানে কোনো ভাটা পড়েনি এখনো পর্যন্ত। সাইদা, তাহলে সব মিলিয়ে লকডাউনের এই মেয়াদ বাড়ানো কিংবা এর কঠোরতা বাড়ানো ইত্যাদির ব্যাপারে একটা সুনির্দিষ্ট পদক্ষেপের কথা আমরা আসলে কখন জানতে পারবো? মাসুদ, আমি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, কেউই বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাননি বা পারেননি। তবে রোববার মানে চলমান যে লকডাউন তার শেষ দিন ১১ই এপ্রিল, ওই দিন একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবার কথা রয়েছে সকাল ১১টায়, এবং কয়েকজন কর্মকর্তা আমাকে বলছিলেন যে সেখানেই হয়তো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কর্মকর্তারা যেটি বলছিলেন যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসলে প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে, অর্থাৎ প্রধানমন্ত্রী যেই সিদ্ধান্ত নেবেন সেইটিই হয়তো জানানো হবে। তবে তার আগে এখানে পর্যালোচনার জন্য যেই সব বিষয়কে গুরুত্বের মধ্যে নেওয়া হবে সেটি হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে যেই ধরনের বিষয়গুলো ওপেন করা হয়েছে, মানে গণপরিবহন, তারপর মার্কেট, এই জায়গাগুলোতে কীরকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে সেটির একটি পর্যালোচনা রিভিউ থাকবে সেখানে। একই সঙ্গে সেখানে হচ্ছে যে সংক্রমণ এবং মৃত্যুর বর্তমানে যে হার ঊর্ধ্বগতি, যেটি লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেটিও একইভাবে কন্টিনিউ করছে কিনা, এই বিষয়গুলো আসলে সেখানে পর্যালোচনার মধ্যে রাখা হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা থেকে খবর দিচ্ছিলেন সংবাদদাতা সাইয়েদা আক্তার। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। এবার বাদবাকি বিশ্বের কিছু খবর মিজানুর রহমান খানের কাছে। উত্তর আয়ারল্যান্ডে কয়েক রাত ধরে চলা দাঙ্গার নিন্দা করেছেন সেখানকার রাজনৈতিক নেতারা, তবে এর অন্তর্নিহিত কারণ নিয়ে তারা একে অপরের সমালোচনা করেছেন। উত্তর আয়ারল্যান্ডের আঞ্চলিক পার্লামেন্টে ফার্স্ট মিনিস্টার আর্লিন ফস্টার বলেন, রাজনীতিবিদরা ব্যর্থ হলে যারা সেই শূন্যস্থান পূরণ করে তারা শুধু হতাশা ও ধ্বংসলীলাই নিয়ে আসতে পারে। একজন আইআরএ যোদ্ধার শেষকৃত্যে জাতীয়তাবাদী নেতাদের করোনা ভাইরাস বিধিনিষেধ ভঙ্গ করার অভিযোগের জের ধরে গোলমালের সূচনা হয়। হংকংয়ের একজন সুপরিচিত গণতন্ত্রপন্থী কর্মী ন্যাথন লকে যুক্তরাজ্যে আশ্রয় দেবার পর চীন ব্রিটেনের বিরুদ্ধে ফেরারি অপরাধীদের আশ্রয় দেবার অভিযোগ তুলেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ব্রিটেনের এই পদক্ষেপকে নগ্ন হস্তক্ষেপ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, যুক্তরাজ্য স্পষ্টতই যারা হংকংয়ের স্বাধীনতার জন্য আন্দোলন করছে তাদের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। মোজাম্বিকের উত্তরাঞ্চলে ইসলামী জঙ্গিদের ক্রমবর্ধমান হুমকি কিভাবে জবাব দেওয়া যায় তা নিয়ে জরুরি আলোচনায় যোগ দিতে সেদেশে আসতে শুরু করেছেন দক্ষিণ আফ্রিকার নেতারা। এই নেতারা হয়তো একটি যৌথ বাহিনী মোতায়েন করা নিয়ে আলোচনা করতে পারেন। তবে বুধবার মোজাম্বিকের প্রেসিডেন্ট বলেন তিনি বাইরের হস্তক্ষেপকে স্বাগত জানাবেন না। গত ৩ বছরে ওই এলাকার প্রায় ৭.৫ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে। সিরিয়ায় দামেস্কের কাছে ইসরায়েলি আক্রমণ বলে সন্দেহ করা হচ্ছে এমন এক বিমান হামলায় ৩ জন ইরান সমর্থিত মিলিশিয়া নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, গত রাতে চালানো ওই আক্রমণে একাধিক লক্ষ্যবস্তুর উপর আঘাত হানা হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার অনলাইনে এশিয়া জুড়ে গণতন্ত্রপন্থী আন্দোলনের জোট মিল্ক টি অ্যালায়েন্সের জন্য একটি ইমোজি তৈরি করেছে। চীনের তরফ থেকে চাপের মুখে পড়ার পর গত বছর থেকে এই জোট কাজ শুরু করে। পরে হংকং, তাইওয়ান এবং থাইল্যান্ডের আন্দোলনকারীরা এতে যোগ দেন। এশিয়ায় দুধ চিনি দিয়ে মিষ্টি চা পানের প্রথাকে মাথায় রেখে আন্দোলনের এই নাম দেওয়া হয়েছে। মিজানুর রহমান খান। এবার আপনাদের নিয়ে যাব খেলার মাঠে। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের 14তম এই আসরটি এবারে ভারতেই আয়োজিত হতে যাচ্ছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই আসর গতবার কোভিড সংক্রান্ত জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হয়। বাংলাদেশের 2 জন ক্রিকেটার এবার এই টি-20 লিগে অংশ নিচ্ছেন। সাকিব আল হাসান খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশে আইপিএলের একদল ভক্ত আছে, তাদের মধ্যে অনেকে দীর্ঘদিন নির্দিষ্ট দল সমর্থন দিয়ে আসছেন। তাদেরই একজন মাহমুদা মুন্নি। রাজশাহীর এই ক্রিকেট ভক্ত মূলত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফ্যান। তবুও তিনি মনে করছেন আইপিএলে ফেভারিট মুম্বাই ইন্ডিয়ান্স। যদি আরসিবির কথা বলা হয় তো ওরা কিন্তু বরাবরই কিন্তু আপনার ভালো ব্যাটসম্যান নিয়ে খেলছে। হ্যাঁ, সে যদি আমরা শুরু থেকে দেখি বা কত সিজন পর্যন্ত বা এখন পর্যন্ত,
কিন্তু আসলে ওদের সব থেকে বড় যে সমস্যাটা যদি আমি বলি, তাদের হচ্ছে বোলিং যে সমস্যাটা। কারণ আরসিবি কিন্তু একমাত্র দল যারা 200 রান করেও হারে, আবার 200 রান দেখা যাচ্ছে মানে চেজ করেও কিন্তু মাঝে মাঝে তারা হারে। তো তারা যতই কিন্তু ভালো হচ্ছে ব্যাটসম্যান থাকছে না কেন, ওরা বারবার যে মার খায় শুধুমাত্র ওদের বোলিং এর জন্য। তো আরসিবি কে মানে একজন আরসিবি সাপোর্টার হিসেবে আমার সাপোর্ট সবসময় আরসিবির প্রতি থাকবে, তবে আমি এগিয়ে রাখবো অবশ্যই মুম্বাইকে। বাংলাদেশের ক্রিকেটার দুজনও ভালো করবেন বলে আশাবাদ তার। সাকিব মুস্তাফিজ তারা তো বরাবরই ভালো করে বা তারা ভালো প্লেয়ারই। তো সাকিব এর আগে ছিল সানরাইজার্সে, বা একসময় মুস্তাফিজও সানরাইজার্সে খেলছিল, এখন সাকিব তার আবার সেই কলকাতাতে ফিরেছে, যেটা এখন তো তারা ভালো আগেও করেছিল, এখনো করবে আমার বিশ্বাস। কারণ আর আমার যতটুকু মনে পড়ছে, মুস্তাফিজ তো সে বছর ইমার্জিং প্লেয়ার হিসেবেও আর কি অ্যাওয়ার্ড পেয়েছিল। ইংল্যান্ড সফরের নিউজিল্যান্ড টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্র। 20 সদস্যের দলে আরও জায়গা পেয়েছেন জ্যাকব ডাফি ও সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করা ডেভন কনওয়ে। জুন মাসে এই সফরে ইংল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে নিউজিল্যান্ড। রায়হান মাসুদ, যেমনটা শুনছিলেন যে বাংলাদেশে শনাক্ত করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টগুলোর মধ্যে এখন 81%ই দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট, এবং এই ভ্যারিয়েন্টের আবির্ভাব বাংলাদেশে ভাইরাসের বিস্তারের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন এনেছে। ফলে এখন ভ্যাকসিনের কার্যকারিতা এবং রোগী ব্যবস্থাপনার দিকটি নতুন করে ভাবতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। হাসপাতালে দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের চিকিৎসা করতে গিয়ে ডাক্তারদের অভিজ্ঞতা কেমন জানতে চেয়েছিলাম সংবাদদাতা রাকিব হাসনাতের কাছে। চিকিৎসকরা বলছেন নতুন এই ভ্যারিয়েন্টের মাধ্যমে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে আগে আক্রান্ত হওয়া রোগীদের তুলনায় বেশ কিছু পার্থক্য তারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ নতুন কিছু বৈশিষ্ট্যের কথা তারা বলছেন। করোনা চিকিৎসার একটি অন্যতম বড় চিকিৎসা কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল। এই হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সাথে আমার কথা হয়েছে, বিশেষ করে মেডিসিন বিভাগের, যারা করোনা রোগীদের গত বছর থেকেই ডিল করছেন, অর্থাৎ তাদের চিকিৎসা সেবা দিচ্ছেন। তাদের মধ্যে একজন চিকিৎসক আমাকে বলছেন যে প্রথম বৈশিষ্ট্যটা হলো আগের রোগীদের তুলনায় এবারে আক্রান্ত হওয়া রোগীদের অবস্থা দ্রুত অবনতি হচ্ছে। অর্থাৎ কেউ আক্রান্ত হলে তাকে যদি খুব দ্রুততম সময়ের মধ্যে রিকভারি না হয়, তার অবস্থার খুব দ্রুত অবনতি হয়ে যাচ্ছে। এবং প্রথম দফার চেয়ে এবারের রোগীদের একটি অংশের মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে, এবং যার ফলে অনেককে আক্রান্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই উচ্চ মাত্রার অক্সিজেন দিতে হচ্ছে, যেটি আগে দিতে হতো হয়তো 8-10 দিন চিকিৎসার পরে। আবার চিকিৎসকরা বলছেন যে এবার যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে এই অক্সিজেন দেওয়ার ক্ষেত্রেও দীর্ঘ সময় ধরে দিতে হচ্ছে, সেটি 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত দিতে হচ্ছে, এবং তারপরেও অনেক রোগীকে রিকভার করা সম্ভব হচ্ছে না, তাদেরকে আরও এর পরবর্তী ধাপগুলোতে যেতে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আক্রান্ত রোগীর অবস্থা দ্রুত খারাপ হয়ে পড়ে, কিন্তু করোনা ভাইরাসের যে মূল ধরন তার তুলনায় এই সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, দক্ষিণ আফ্রিকা ভেরিয়েন্টের যে উপসর্গ সেগুলো কতটা ভিন্ন? চিকিৎসকরা যেটি বলছেন যে প্রথম দিকে, অর্থাৎ গত বছর যখন করোনা সংক্রমণ শুরু হয়, তখন মূল উপসর্গ ছিল আসলে জ্বর, শুষ্ক কাশি এবং শরীর ব্যথার মতো বিষয়গুলো, বিশেষ করে মাথা ব্যথা, তারপরে শরীরের জয়েন্টগুলোতে ব্যথা, এগুলোর কথা বলা হচ্ছিল। কিন্তু এখন যেটি বলছেন যে চিকিৎসকরা, যে নতুন যে রোগীরা আসছেন গত মাস থেকে বা তার কিছুদিন আগে থেকে, তাদের মধ্যে প্রচণ্ড মাথা ব্যথার একটি প্রবণতা দেখা যাচ্ছে, এবং তারা সেটিকে বলছেন যে এটি হলো স্নায়ুতন্ত্রের সমস্যা। এই সমস্যাটি বেশি হচ্ছে এবং এই উপসর্গগুলো বিভিন্ন ধরনের হচ্ছে, অর্থাৎ তারা বলছেন যে স্নায়ুতন্ত্রের উপসর্গগুলো প্রকট হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এর একটি হলো প্রচণ্ড মাথা ব্যথা। তারপরে কারো মধ্যে পাগলামির আচরণের প্রবণতা তারা দেখছেন, যে খুব বেশি যারা ভুগছেন তাদের মধ্যে এ ধরনের প্রবণতা তারা দেখছেন, যেটি আগের বার অর্থাৎ গত বছর একদমই তাদের চোখে পড়েনি। এর বাইরে আছে ব্রেইন ইনফেকশনের মতো কিছু উপসর্গ, যেটিও চিকিৎসকরা বলছেন যে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে নতুন করে দেখা যাচ্ছে। এবং একটি জিনিস তারা বারবারই বলছেন যে আগে যেই রোগীকে নর্মালি করোনা আক্রান্ত হওয়ার পরে 8-10 দিন চিকিৎসা দিয়ে ইভেন সুস্থ করে আবার আইসিইউতে নেওয়া হলেও সেখান থেকে কেবিনে ফেরত পাঠানো যেত, এবার কিন্তু সেটি খুব কম হচ্ছে। অর্থাৎ তাদের ভাষায় যে আইসিইউ থেকে অনেকে আর ফিরতে পারছেন না, কারণ এত দ্রুত ফুসফুস সংক্রমিত হচ্ছে যে সেটির সাথে আসলে চিকিৎসকরা পাল্লা দিয়ে পারছেন না। পাশাপাশি রক্ত জমাট বাঁধার একটি প্রবণতাও দেখছেন তারা। সংবাদদাতা রাকিব হাসনাত খবর দিচ্ছিলেন ঢাকা থেকে। এবার আজকে সোশ্যাল মিডিয়ার খবর আফরোজা নীলার কাছে। ধন্যবাদ মাসুদ। সোশ্যাল মিডিয়ায় আজ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আছে, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর সাথে আছি আমি নাগিব বাহার। নীলা, লকডাউনের মধ্যে বাংলাদেশের দোকানপাট খুলে দেওয়ার খবরটি আজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং। বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ
আজ এক প্রজ্ঞাপনে বলেছে কাল থেকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে এবং এই নিয়ে নানা ধরনের মন্তব্য করতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। ঠিক বলেছেন নাগিব, এই খবরটি শেয়ার করে অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করছেন, অনেকে আবার এই নিয়ে ট্রল করছেন এবং ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন বলা যায়। শিল্পা নামে একজন লিখেছেন, নতুন ঘোষণা, 2 দিন পর থেকে সবকিছু স্বাভাবিক গতিতে চলবে, কিন্তু পুরো দেশ লকডাউনের আওতাধীন থাকবে। অর্থাৎ লকডাউন আছে কিন্তু এরপরেও দোকানপাট খুলে দেওয়া হচ্ছে, গণপরিবহন চালু রাখা হচ্ছে, এইসব নিয়ে কিন্তু নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। সেরকম দেবপ্রসাদ রায় তিনি অনেকটা হতাশা প্রকাশ করে একটি মন্তব্য করেছেন যে কি আর করা, একদিকে করোনার চাপ, অন্যদিকে জীবিকা, উভয় সংকট। আর হানিফ চৌধুরীর মন্তব্য, এমন লকডাউনের সিদ্ধান্তে সচেতন নাগরিকদের হতাশ করেছে। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাবে বলে কঠোরভাবে লকডাউন দেয়া সরকারের উচিত ছিল। আর পারভেজ আহমেদ লিখেছেন, পর্যটনওয়ালারা কি দোষ করলো, স্পটগুলো দয়া করে খুলে দেওয়া হোক, না হলে শপিং মলে গিয়ে জামা কাপড় কিনে মানুষ কোথায় যাবে। আর নাজমুস হাসান নামে একজনের মন্তব্য, অর্থনীতি, জনস্বাস্থ্য, আম ছালা দুটোই যাচ্ছে, বাঙালির বিচিত্র কালচার, বিচিত্র মন, তাই বাঙালির বিচিত্র সিদ্ধান্ত। এছাড়া বাংলাদেশে করোনা ভাইরাসের ধরনগুলোর মধ্যে এখন 81% দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট। ICDDRBর এই গবেষণামূলক তথ্যটিও কিন্তু অনেকে শেয়ার করছেন। এই খবরটি শেয়ার করে অনেকেই হতাশা প্রকাশ করেছেন, এই বলে যে সংক্রমণ বৃদ্ধি পেলেও অনেক মানুষের মধ্যে সচেতনতা কম দেখা যাচ্ছে। যেমন ডক্টর সাগর রশিদ লিখেছেন, জনগণের কাছে করোনা কিছুই না, শুধু যখন নিজের পরিবার আক্রান্ত হয় তখনই এর ভয়াবহতা বুঝতে পারে। অন্যদিকে কুন্তল দাসের প্রশ্ন, এই করোনার ধরনও বুঝে এত বিচিত্র বৈচিত্র্য হয়, এটা তো খুব ক্যারেক্টারলেস করোনা। আর করোনার উপসর্গ নিয়ে একটি মন্তব্য করেছেন জহিরুল ইসলাম, আমার খুব জানতে ইচ্ছে করে কোনটা করোনার উপসর্গ না। মিলি নামে একজন লিখেছেন, এ কি মহা সংকটে পড়ল সারা বিশ্ব, কবে যে এর থেকে আমরা মুক্তি পাবো জানি না। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানিকে। এই খবরটিও আছে আলোচনায়। এর পাশাপাশি বিবিসি বাংলার একটি প্রতিবেদন, কে এই শিশু বক্তা রফিকুল ইসলাম, এই খবরটিও কিন্তু বেশ শেয়ার হচ্ছে এবং খবরটি নিয়ে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে বিবিসি বাংলার ফেসবুক পাতায়। ঠিক বলেছেন, সেরকম একটি মন্তব্য হচ্ছে মুকিব হাসান সোহাগের। তিনি বলছেন, সরকারের সমালোচনা করলে সেটা কিভাবে দেশবিরোধী হয়, সরকারের কাছে ব্যাখ্যা দাবি করছি। অন্যদিকে মঈন আহমেদের মন্তব্য, এরা নিজেরাই অজ্ঞ, ইসলামের প্রকৃত শিক্ষা এরা কখনোই অর্জন করতে পারেনি, পারবেও না। অর্থাৎ সেই শিশু বক্তা হিসাবে পরিচিত রফিকুল ইসলামের পক্ষে বিপক্ষে 2 ধরনের মন্তব্যই দেখতে পাচ্ছি। অন্যদিকে মামুনুল হক তার ফেসবুক লাইভ ভিডিওতে নিজের দ্বিতীয় বিয়ে সহ তাকে নিয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো নিয়ে নানান প্রতিক্রিয়া জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। যেমন মোহাম্মদ রায়হান নামে একজন লিখেছেন, আজকের সমাজে অধিক বিয়ে মানুষ ভালো চোখে দেখে না, এই বিষয়টা আগেই জাতির কাছে পরিষ্কার করা দরকার ছিল, আর আপনার একা কোথাও বের হওয়া উচিত নয়। আর রুমা আলী নামের একজন মন্তব্য করেছেন, আপনার মতো মানুষের কাছ থেকে কেউ মিথ্যা কথা প্রত্যাশা করে না। এদিকে পৃথিবীর অন্য যে কোনো শহরের তুলনায় বেইজিংয়ে এখন বিলিয়নিয়ারের সংখ্যা বেশি। ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় এমন তথ্য উঠে এসেছে, আর এই খবরটি এসেছে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে। সেটাই শেয়ার করে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। যেমন পাটোয়ারি সাহেব নামে একজন লিখেছেন, সেখানে বাংলাদেশি কজন থাকে, তাদের নামের তালিকাও প্রকাশ করা হোক। রবি হাসান তিনি মন্তব্য করেছেন, আর আমাদেরটা রাজনৈতিক বিলিয়নিয়ারদের দেশ। আর মোহাম্মদ রোকনের মন্তব্য, চট্টগ্রামের রোডগুলো ইউরোপ আমেরিকাকে ছাড়িয়ে এখন চীনের বেইজিংয়ের সাথে পাল্লা দিচ্ছে। মোহাম্মদ মতিউর রহমান লিখেছেন, গরিবের শহর কোথায় আছে, আমি সেখানে যাব। এরকমই নানান ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো এইসবই ছিল আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। সেনা সরকারের বিরোধিতার দায়ে লন্ডনে মিয়ানমারের রাষ্ট্রদূতকে দূতাবাস থেকে বের করে দেওয়া হয়েছে। বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্ট, একে অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই বাংলাদেশ সময়ে রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য।